নমস্কার, আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের রাজনৈতিক বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো। আমার আজকের ভিডিও আমরা দীর্ঘদিন থেকে নাগরিকত্ব নিয়েই কথাবার্তা বলি এবং আপনারা সবাই জানেন যে এই নাগরিকত্ব সমস্যার সৃষ্টিকর্তা হলো বিজেপি। তারাই 2003 সালে প্রথমবার একটা স্থায়ী সরকার তৈরি করতে সক্ষম হয় এবং এই প্রথম সুযোগেই তারা নাগরিকত্ব আইনে খুব বড়সড় পরিবর্তন করে। অনুপ্রবেশকারী সংজ্ঞা দেয়, যেখানে সব হিন্দুকে অন্যান্যদের সাথে সব হিন্দুকে অনুপ্রবেশকারী তকমা দেয়। আর অনুপ্রবেশকারী তকমা মানে আইনে বলে দেয় যে তাদের নাগরিকত্বের আবেদন করার আর কোনো সুযোগ রইল না। এটা বিজেপি করেছিল 2003 সালে। আরেকটা করেছিল জন্মসূত্রে নাগরিকত্বের যে অধিকার, এই অধিকার শর্ত যুক্ত করে। তারা বলে যে ভারতের মাটিতে আর জন্মগ্রহণ করলেই জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া যাবে না যদি না ওই শিশুর মা এবং বাবা দুইজনেই ভারতের বৈধ নাগরিক না হয়। এটা করেছিল। এইটা করার অর্থ হলো আসলে উদ্বাস্তু মানুষেরা যারা দেশ ত্যাগ করে দেশান্তরিত হয়ে ভারতে এসেছেন, আমি ইন্ডিয়ান অরিজিন যারা তাদের কথা বলছি, বাংলাদেশ থেকে যারা এসেছেন, পূর্ব পাকিস্তান থেকে এসেছেন, আমি তাদের কথা বলছি। আমি পশ্চিম পাকিস্তান নিয়ে আলোচনায় আসছি না। তো তাদের পুরুষানুক্রমে বেনাগরিক করার বন্দোবস্ত হলো। মানে মা বাবা যদি বিনা পাসপোর্টে এসে অনুপ্রবেশকারী হন, নাগরিকত্ব না পান, তার ছেলে মেয়ে যারা এই মাটিতে জন্মগ্রহণ করেছে তারা নাগরিকত্ব পাবে না, বেনাগরিক। তারা বেনাগরিক হয়, তাদের যে ছেলে মেয়ে তারাও পাবে না। ফলে পুরুষানুক্রমে বেনাগরিক করার এই ব্যবস্থা কিন্তু বিজেপি করে। আরেকটা আইন করেছে, 3টে আইন খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 14A ধারা। এই দুটো করে বেনাগরিক করার ব্যবস্থা করলো, আর সেই সাথে করলো 14A ধারা এনআরসি করবে। এনআরসি করবে বলেনি, শুধু বলেছে কম্পালসারিলি, মানে বাধ্যতামূলকভাবে ভারতের সরকারকে এনআরসি করতে হবে। এনআরসি মানে ন্যাশনাল রেজিস্টার অফ ইন্ডিয়ান সিটিজেন্স। তার রেজিস্টার তৈরি করবে। সেই রেজিস্টারে নাম তুলতে গেলে নাগরিকত্ব প্রমাণ দিতে হবে এবং নাগরিক যাতে না হয় তার জন্যে এই জন্মসূত্রে আর এই যে অনুপ্রবেশকারী তকমা, এই দুটো দিয়ে দিল। তো এইটা বিজেপি করেছিল। এখন তারা এসে বলছে আমরা মেটাবো। তারাই সমস্যাটা তৈরি করেছে। তৈরি করে আজকে বলছে আমরা মিটিয়ে দেবো, ভোট দাও। মানে আমাদের এক দাদা আছেন, আমাদের এই আন্দোলনের দীর্ঘদিনের সাথে যুক্ত আছেন, নকুল মল্লিক। আপনারা অনেকেই চেনেন। নকুলদা অনেক দিন আমাদের বলেছেন এটা হালকাভাবেই কথাটা বলছেন যে আমাদের স্বীকৃতি দুটো দল করা দরকার। মানে নমশূদ্র, মতুয়াদের বা অন্যান্য যারা উদ্বাস্তু মানুষ, তাদের চেতনার স্তরটা এমনই জায়গায়, যে কারণে তিনি এই সমস্ত কথাগুলো বলেছেন বহুবার। সেটা হলো যে একটা টিম করো, এদের বিরুদ্ধে নালিশ করো। নালিশ করলে পুলিশ ধরবে, নাগরিকত্ব প্রমাণপত্র চাইবে, আর একটা দল গিয়ে সেইটা মেটাও, সেটা নিয়ে আন্দোলন করো, তাহলে তোমার আন্দোলনটা জমবে। তা এটা তো হালকাভাবে এই সব আলোচনা উনি করতেন। বিজেপি কিন্তু সেইটা বাস্তবত একেবারে রাষ্ট্রীয় ক্ষেত্রে করেছে।
তারা এই দিক দিয়ে আইন করে সবাইকে বেনাগরিক বলে দিয়েছে। আর আজকে এত বছর পরে এসে দীর্ঘ আন্দোলনের পর এখন বলছে আমরা এটা মিটিয়ে দেব, তোমরা আমাদের ভোট দাও। এইটা তারা বলছে। এখন ধরুন ওই আইন 2003 মানে এখন থেকে কত বছর আগে, 21-22 বছর আগে যখন করেছিল, তখন যে ছেলেটি জন্মেছে সে আজকে 21-22 বছরের যুবক, সে ওইটা জানে না। সে কেন, সেই সময় যার 10 বছর বয়স ছিল সেও জানে না, তার মানে 33 বছর বয়সের লোকজন তারা জানে না যে বিজেপি এই কাজটা করেছে। আর এমনি গ্রামগঞ্জের লোক তো জানে না, সেটা অন্য প্রশ্ন, যে আমরা প্রচারে নিয়ে যেতে পারিনি। ফলে এত বছর আগের ঘটনা জানে না যে বিজেপি সর্বনাশ করেছিল। আজকে সেইটাকে তার কিছু কিছু অংশ সামান্য এদিক ওদিক করে, তাও যেটা বলছে সেটা মিথ্যে কথা বলছে। নাগরিকত্ব দিয়ে দেবো বলে নাগরিকত্ব আসলে দেওয়ার চেষ্টা করছে না, সে পথ তৈরি করছে না, বলছে শুধু বাহতা দিচ্ছে। তো এই যে বিজেপি, এই বিজেপির উত্থান কি করে হলো? আরএসএস তো তৈরি হয়েছে 1925 সালে। এত দীর্ঘকাল ধরে তারা কোথাও খুব একটা কিছু করতে পারেনি, রাজনৈতিক ক্ষেত্রে তারা কিছু করতে পারেনি, বহু চেষ্টা করেছে। হঠাৎ তাদের এই বাড়াবাড়ন্ত উত্থানটা হলো কি করে, এইটা সম্পর্কে আমি আপনাদের 2-4টে কথা বলবো। কথাগুলি আমি আজকে বলছি তা না, আমি এই কথাগুলো 80-র দশকের শুরু থেকে বলছি। যখন আমি প্রথমে বিএসপি নিয়ে একটু কথা বলবো। বিএসপি ছিল আমার মতে, আমি জানি আমার বহু বিএসপি করেন, সমর্থন করেন, আমার বহু বন্ধুবান্ধব আছেন, আমাকে চেনেন, দলিত আন্দোলনের সাথে তারা যুক্ত। ফলে বিএসপি নিয়ে কিছু বললে তারা অসন্তুষ্ট হবেন, কিন্তু কি করা যাবে, কথাগুলো একটু বলা দরকার, না বললে এই পর্যায়টা বোঝা যাবে না। ফলে আমি একটু ক্ষমা চেয়ে নিয়েই কথাগুলো বলি, যে আপনারা একটু খোলা মনে বিষয়টা ভাবুন, আমাকে শুধু দোষারোপ না করে। সেটা হলো, আমি ওই 80-র দশকের শুরু থেকে, আমি তো তার আগে থাকতে দলিত আন্দোলনে ছিলাম, ব্যাংক কর্মচারী মুভমেন্টে ছিলাম। শুধু আমার ব্যাংকে না, বিভিন্ন ব্যাংকে ডালুচি এলাকাতে যে বিভিন্ন সরকারি, রাজ্য সরকারি, কেন্দ্রীয় সরকারি আন্ডারটেকিং, সেখানে যে তফসিলি সংগঠন গড়ে তোলা, তফসিলি জাতি আদিবাসী সংগঠন গড়ে তোলা, তাদের সংঘবদ্ধ করা, এই সমস্ত কাজটা আমরা সেই সময় বা তার একটু আগে থেকে শুরু করেছিলাম। সেই সময় এই বিএসপির বিষয়টা এসেছে এবং আমি সেই সময় থেকেই কিছু কথা বলছি। সেই কথাগুলো আজকে আবার একটু বলছি এই প্রেক্ষাপটে, এই যে বিজেপির উত্থান, বিজেপির আজকের এই যে কনস্পিরেসি, উদ্বাস্তুদের বিরুদ্ধে নাগরিকত্বের বিষয়টা নিয়ে, এই জন্যেই আমি সেই পুরনো কথাগুলো আবার বলছি। আমি তখন থেকে বলছি যে এই বিএসপিটা, এর উত্থান এবং একে মদত দেওয়া, একে অক্সিজেন দেওয়া, এইটা বিজেপির একটা গেম প্ল্যান ছিল। কাশিরামজি আসলে বিজেপির সৃষ্টি, কাশিরামজির সৃষ্টি এবং তার উত্থান। সৃষ্টি যদি আমি সেভাবে নাও বলি, কিন্তু তার উত্থানের গল্প হচ্ছে আসলে অক্সিজেনটা দিয়েছে বিজেপি। এবং প্ল্যানিংটা হলো যে কাশিরামজি বা বিএসপি কোনো রাজ্যে কেন, কোনো রাজ্যে তারা মুখ্যমন্ত্রী হোক, ক্ষমতা থাকলে প্রধানমন্ত্রীও হোক, যদিও সেটা তার পক্ষে সম্ভব ছিল না, বিজেপি জানে, যা পারো করো, আমরা মানে বিজেপি যতখানি পারি তাদের মদত দেবে। মদত মানে নানান রকমের টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি। এইসব জিনিসগুলো তো এই চুক্তির কপি তো আর আমার কাছে নেই, আমার এটা রাজনৈতিক বিশ্লেষণের কথা আমি বলছি। যে এইটা হলো যে বিএসপি দলিত ভোট ব্যাংকটা কন্ট্রোল করুক, আর এই দলিত ভোট ব্যাংকটা ছিল কংগ্রেসের ভিত্তি। কংগ্রেসের একটা বড় সাপোর্ট ছিল দলিত ভোট ব্যাংকটা।
বিজেপির প্ল্যানিংটা ছিল যে এই ভোট ব্যাংকটা যদি বিএসপি যদি কেড়ে নিতে পারে তাহলে কংগ্রেস দুর্বল হবে। তাতে হয়তো কোনো কোনো জায়গাতে বিএসপি সরকার গঠন করলো কি করলো না ওই নেতার মাথা ব্যথা নেই, কারণ সে তো আর বিএসপিকে তার কন্টেন্ডার, তার প্রতিদ্বন্দ্বী মনে করছেন না। প্রতিদ্বন্দ্বী বিজেপি মনে করছে কংগ্রেসকে, ফলে কংগ্রেসকে কি করে দুর্বল করা যায়, এইটাই হচ্ছে বিএসপির উত্থানের অঙ্ক। এখান থেকে শুরু হয়। এইবারে এইটা তো এক কথা এইভাবে বলে দিলে হবে না, তার তো কিছু ম্যানিফেস্টেশন লাগে, তার তো কিছু প্রকাশ লাগে, যে মানুষকে বলতে গেলে কিছু যুক্তি লাগে। তা আমি দু একটা যুক্তির কথাও তখন বলেছি, আমি একেবারে কিছু বলিনি এরকম নয়। ধরুন, প্রথম আমি সেখানে বলেছি যে উনি আম্বেদকরের কথা বলছেন, কারণ জানেন দলিতদের সংঘবদ্ধ করতে গেলে আম্বেদকরের নামটা ব্যবহার করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। কিন্তু আমি প্রথম থেকে বলেছি উনি যতই আম্বেদকরের নামে শপথ করুন, উনি আম্বেদকরের যে ইডিওলজি তার কোনোটাকেই তিনি মানেন না। মানে এটা ধরুন, আমি খুব সস্তা কথাই মানে খুব সোজা কথাই বলছি, আম্বেদকরের ভাবনা চিন্তার মূল হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। বিএসপি পার্টি একটা তৈরি করে যাতে গণতন্ত্রের কোনো নামগন্ধ নেই, শুরু থেকে সুপ্রিমো কনসেপশন, এবং সেটা চলছে, আজও চলছে। এখন তো শুনছি কাশিরামজি তার উত্তরাধিকার যে বংশানুক্রমিক না হলেও এটা হচ্ছে তার পার্টির উত্তরাধিকার, তিনি ঠিক করে দিয়ে গেছেন। তার তো ছেলেমেয়ে ছিল না, তিনি মায়াবতীকে ঠিক করে দিলেন। মায়াবতী এবার ঠিক করলেন তার ভাইপোকে, এই যা শুনছি যে ওনার পরে তার ভাইপো আসছেন। আমাদের এই পশ্চিমবঙ্গে মনোজ বলে একজন আছেন, কাশিরামজি ঠিক করে দিয়ে গেছিলেন, হয়তো বলে গেছিলেন মায়াবতীজিকে যে আমি কাশিরামকে ঠিক করে দিয়ে গেলাম, তুমি দেখো। মায়াবতীও তাকে রেখেছেন, তার কোনো নির্বাচন নেই, কোনো গণতান্ত্রিক পদ্ধতি নেই, সেখান থেকে তারা বলে দিয়েছে উনি থাকবেন। এই যে একটা অগণতান্ত্রিক পদ্ধতি, এইটা আম্বেদকরবাদী চিন্তাভাবনার সম্পূর্ণ প্রতিপন্থী, সম্পূর্ণ পরিপন্থী। আমি আপনাকে একটু বোঝার জন্যে বলি, আমি যেসব সিমটমগুলো দেখে এই সিদ্ধান্তগুলো আমি নিয়েছিলাম, সেটা হলো একটা ঘটনা ঘটে, ধরুন সালটা বোধ হয় 1987, আমি একটু দেখেই বলি, 1997 সালের কোনো একটা সময়ে প্রথম দিকটায় একটা ঘটনা ঘটে, বম্বের রমাবাই আম্বেদকর কলোনি। রমাবাই আম্বেদকর কলোনিতে একটা আম্বেদকরের মূর্তি ভেঙে দেয়। মূর্তি ভাঙে তখন ওখানে একটু মনে করে দেখুন, তখন বিজেপি আর শিবসেনার সরকার গঠন করেছে, আর এই উত্তরপ্রদেশেও বিএসপি বিজেপির গভর্নমেন্ট, সম্ভবত কল্যাণ সিং, ওই ছমাস যে একটা পদ্ধতি আপনার মনে আছে, ওই নির্বাচনে কিন্তু বিএসপি নির্বাচনী সমঝোতা করেছিল কংগ্রেসের সঙ্গে, আর সরকার গড়ল বিজেপির সাথে। এই যে বিজেপির সাথে সরকার গড়া একটা আম্বেদকরবাদী সংগঠন, এইটা দেখে যারা আম্বেদকরের ভাবনা চিন্তার একটা সাধারণ ধারণা আছে, তাদের মাথার মধ্যে একটা প্রশ্ন উত্থাপন হবে কি হবে না। আমি মনে করি এটা হওয়া উচিত। কেন বলছি এই কারণে, আম্বেদকর বলেছিলেন যে হিন্দু রাজ যদি কোনোদিন ভারতে প্রতিষ্ঠিত হয়, সেইটা হবে ভারতবর্ষের ক্ষেত্রে সবথেকে বড় বিপর্যয়। একদম এটা বলেছিলেন। ফলে হিন্দুরাজ প্রতিষ্ঠার কথা যারা বলছেন,
তাদের সাথে নির্বাচনী মানে সরকার গঠন এইটা যদি মাথার মধ্যে আম্বেদকরাইট লোকজনের মাথার মধ্যে কোনো প্রশ্ন না তোলে, উনি তখন বলতেন যে ওই মই হিসেবে ব্যবহার করব বিজেপিকে। আমি তখন বারবার বলেছি যে মই হিসেবে ব্যবহার করতে হবে, মই হিসেবে ব্যবহৃত হবে। এবং আপনারা এটি হিসেব করে দেখেন, বিজেপি কিন্তু প্রথম গভর্নমেন্ট উত্তরপ্রদেশ, এবং সেইটাকে পুঁজি করে তারপর তারা কেন্দ্রের ক্ষমতা দখল করলো। এসব হিসেবগুলো মেলালে মিলে যাবে। তা আমি যেটা বলছিলাম, মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা গভর্নমেন্ট, আর উত্তরপ্রদেশে বিএসপি বিজেপি গভর্নমেন্ট সমাজ ওই যে সেই সময়কার, এটা 97 সাল। রমাবাই আম্বেদকর কলোনিতে আম্বেদকরের মূর্তি ভাঙল, তাই নিয়ে ওখানে প্রতিবাদ হলো। সেই প্রতিবাদ আন্দোলনে গুলি চালায় বিজেপি শিবসেনা গভর্নমেন্ট। 14 জন দলিত মানুষ পুলিশের গুলিতে মারা যান। আপনারা একটু যারা জানেন একটু স্মরণ করুন। এইটা যখন ঘটল, তখন একটা আম্বেদকরবাদী সংগঠনের কী করণীয় ছিল, কাশিরামের কী করণীয় ছিল সেটা না আমরা একটু পরে ভাবব। কী করেছিলেন, কী বিবৃতি দিয়েছিলেন। কাশিরামজি বরাবর ছত্রপতি সাহুজিকে নিয়ে একটা বড় মিটিং করতেন, মেলা করতেন। তা সেই সময়ে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বিএসপির মুখপত্র, এটা বহুজন নায়ক বেরোতো, ওটা কিন্তু বিএসপির মুখপত্র না। বিএসপির মুখপত্র ছিল 15 দিন 1 মাসে বেরোতো, ছিল বহুজন সংগঠক। সেই বহুজন সংগঠকের ছত্রপতি সাহুজি সংখ্যা স্পেশাল সংখ্যা, সেটা বেরিয়েছিল 14ই আগস্ট 1997 সালে। 14ই আগস্ট 1997 সালের সংখ্যাটা। সেখানে ওই যে রমাবাই আম্বেদকর কলোনিতে দলিতদের গুলি করে খুন করলেন, আম্বেদকর মূর্তি ভাঙার প্রতিবাদ যারা করেছিলেন তাদের উপর গুলি চালিয়েছিল বিজেপি শিবসেনা। সেই ঘটনা নিয়ে কাশিরাম বললেন, মাহারদের সাথে যা করা উচিত বিজেপি শিবসেনা গভর্নমেন্ট ঠিক তাই করেছেন, উচিত কাজ করেছেন। এটা অনেকে ভাবতে পারেন এত বছর পরে যে আমি বোধহয় বানিয়ে বলছি। আমি আপনাকে বললাম 14ই আগস্ট 1997 ছত্রপতি সাহুজি সংখ্যাতে তার এই বিবৃতি প্রকাশিত হলো। আনন্দবাজারে না, যুগান্তরে না, আজকালে না, অন্য কোনো কাগজ না, তাদের পার্টির মুখপত্রে। এইটা যখন বেরোলো তখন মাথায় প্রশ্ন আসবে না যে এই পার্টি কার জন্যে তৈরি, কাদের মদতে তৈরি, কি হচ্ছে। আসলে ওই যে উত্তরপ্রদেশের গভর্নমেন্ট বাঁচাবার জন্যই তিনি ওটা করছেন। উনি বিজেপির সাথেই চলতে চান। এগুলো করছেন ঠিক এই কারণে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে বিশেষ করে যারা বিএসপি পার্টি সম্পর্কে জানেন, বিএসপির নেতা কর্মী বা কাছাকাছি যারা আছেন, কিছু একটা ব্যাপার যেটা কাশিরামজির পছন্দ নয় বা যাকে পছন্দ নয় তাকে যখন তখন তিনি বলে দেবেন, কোনো যুক্তি নেই, কোনো তথ্য নেই, কোনো বিচার নেই, বিশ্লেষণ নেই, তিনি বলে দেবেন যে চামচা, নালায়েক, এই যে শব্দগুলো তিনি ইউজ করতেন। আর উনি ওই যেটা বললেন না, এমন একটা কালচার পার্টিতে তৈরি করলেন, গোটা কর্মী বাহিনী এই নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। কাশিরামজি বলে দিলেন তো ওইটাই চলল। মানে এইটা সেই হিটলারের কথা যদি মনে করেন, এবং পরপর যারা স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসক যারা তৈরি হয়েছে, আপনি দেখবেন
তারা এরকম একটা কালচার বরাবর তৈরি করে, যেটা বলে দেবেন সেইটাই মুখে মুখে চলবে। দেখুন, দলিত হচ্ছে একটা সম্প্রদায় যারা সমাজে নানা ঐতিহাসিক কারণে দুর্বল, এবং এই জায়গা থেকে যদি তাদের উত্থান প্রয়োজন হয় তাহলে সিস্টেমটা তো তাদের দাবিয়ে রাখবার চেষ্টা করবে। কিন্তু এই সিস্টেমের মধ্যে উচ্চ বর্ণ এবং অন্যান্য ধর্ম বর্ণের মধ্যে বহু মানুষ আছেন যারা ডেমোক্রেটিক মানুষ, মানবিক মানুষ। তারা দলিতদের উপরে এই যে অন্যায় অত্যাচার এগুলো সমর্থন করেন না। সাইলেন্ট সমর্থক আছে, কিছু লোক প্রতিবাদ করেন, কিছু লোক পাশে দাঁড়ান, নানান রকমের ক্যাটাগরি আছে। দলিত আন্দোলন করতে গেলে সবসময়ই তাদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার একটা চেষ্টা করতে হয়। আম্বেদকর করেছিলেন। দেখবেন আপনি আম্বেদকরের গোটা জীবন আপনি দেখুন, তার আন্দোলন দেখুন, সামাজিক আন্দোলন দেখুন, রাজনৈতিক আন্দোলন দেখুন, তিনি কিন্তু উচ্চবর্ণের সহযোগিতা নিয়েছেন, পাওয়ার জন্য নানান রকমের পরিকল্পনা করেছেন, যে কারণে মুসলিমরাও তাকে সাহায্য করেছে। আগাখা থেকে শুরু করে সবাই, এমনকি দ্বিতীয় গোলটেবিল বইটাকেও আসলে তিনি যেটুকু তার অ্যাচিভমেন্ট সেটা মুসলিমদের সহযোগিতার জন্য হয়েছে। আবার উচ্চবর্ণের মধ্যে তার মানে সেকেন্ড লেফটেন্যান্ট বলতে গেলে তিনি পুনার এক ব্রাহ্মণ ছিলেন, আরও অনেক, একজনের কথা নয়, অনেক ব্রাহ্মণ ছিলেন। তিনি এগুলো নিয়েছেন, কংগ্রেসের সাথে সরকার গঠন করেছেন। ভোপাটকারের সাথে 1937 সালের নির্বাচনে পুনের একদম সে উঁচু স্তরের ব্রাহ্মণ, ওই যে বোধহয় কি স্বরাজ পার্টি, উনি কংগ্রেস করতেন, কংগ্রেসের বম্বে প্রেসিডেন্সির সভাপতি ছিলেন। কংগ্রেসের সাথে তার মনে হয়নি, তিনি ছেড়ে দিয়ে গিয়ে ওই স্বরাজ পার্টি তৈরি করেছিলেন, তার সাথে নির্বাচনী অ্যালায়েন্সও করেছিলেন। কিন্তু কাশিরামজি কী করলেন? কাশিরামজি এসে একটা স্লোগান নিয়ে আসলেন, তিলক তরাজু আউর তলোয়ার, তিনকো মারো জুতো চার। এইটা এর থেকে সর্বনাশা স্লোগান আর কিছু হতে পারে না। এইটা একেবারে অন্যান্য সব বর্ণ থেকে মানে দলিতদের একেবারে বিচ্ছিন্ন করে ফেলার একটা প্রক্রিয়া এবং সম্পর্ক তিক্ত করে দেওয়ার একটা প্রক্রিয়া। আম্বেদকর কখনো এটা করেননি। আম্বেদকর বর্ণ বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন, কিন্তু তার মধ্যে দেখবেন যে মানবিক যে জায়গাটা, ন্যায় অন্যায় যে জায়গাটা, মানুষকে উচিত অনুচিত শিক্ষা দেওয়ার যে জায়গাটা, সব মানুষ সমান, তিনি কিন্তু কোনোদিন দলিতদের উপর অত্যাচার করছেন বলে উচ্চবর্ণের লোকেরা, তিনি কোনোদিন তার পাল্টা দলিতরা উচ্চবর্ণের লোককে কখনো ক্ষমতা পেলে তাদের উপর অত্যাচার করবে, ওই রকম অবদমন করবে, একাধিপত্য প্রতিষ্ঠা করবে, একথা কিন্তু কখনোই তিনি বলেননি, তার কোথাও লেখেননি। তিনি বলেছেন এই অবস্থা থেকে গিয়ে সমান অধিকারের লড়াই, সবাইকে সমান মর্যাদার লড়াই, তাই না? এই ব্যাপারটা হচ্ছে আম্বেদকরবাদী চিন্তাভাবনার মৌলিক জায়গা। কিন্তু কাশিরামজি যেটা আনলেন সেটা কিন্তু একেবারে একটা আত্মঘাতী স্লোগান নিয়ে এলেন। এসবগুলো দেখে কিন্তু পরিষ্কার বোঝা যেত, এবং বোঝা যেত তারপরে আস্তে আস্তে তার যে ফলাফল হয়েছে আপনি এখন দেখুন। দেখুন এই যে ইন্ডিয়া জোট করেছে, আসল জায়গাটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ হচ্ছে আজকে মূলধন কাশিরামজি এই মোদির, এবং সেটা কিন্তু এইটা কংগ্রেসকে দুর্বল করে দিয়েছে, কিন্তু আজকের বিএসপি নেই। তারপরেও দেখেন তার পদক্ষেপ, এই যে নাগরিকত্ব নিয়ে আমরা কথা বলছি, কতগুলো এমপি ছিল তার, কখনো একটা শব্দ উচ্চারণ করেনি, আজও করে না। একটা সময় নমশূদ্রদের ওখানে মোলায়েম সিং প্রস্তাব পাশ করিয়েছিল বিধানসভায়, নমশূদ্রদের ওখানে যারা সেটেলমেন্ট পেয়েছে তারা যাতে শিডিউল কাস্টের মর্যাদা পায়। মোলায়েমের পরে আবার এসেছিল মায়াবতীজি, এসেই এটাকে একটা ক্লারিফিকেশান চেয়ে পাঠিয়েছিল কেন্দ্র থেকে। আর সেই ক্লারিফিকেশান দেওয়া তো দূরের কথা, একেবারে চিঠি লিখে দিল যে আমরা ওই প্রস্তাব বাতিল করে দিচ্ছি। কে করেছিল? মায়াবতী করেছিল। ফলে এইসব দেখে কিন্তু এই ব্যাপারটা
প্রথম থেকেই আমি বলে আসছি, আমি একটা বই করেছিলাম, লিখেছিলাম। বইটা মানে বেরোবার পরে 1-2 মাসের মধ্যে শেষ হয়ে গেছিলো। 1000, 1500, 2000 কপি করেছিলাম। মায়াবতী আপনি কে, কাদের জন্য, এটা ছিল বইটার হেডিং, নামকরণ। বই মানে পুস্তিকা, বেশি বড় না, 3-4 ফরমার বই। তো এইটা একটা বিষয়। তারপরে ধরুন আমি আরেকটা পলিটিক্যাল পার্টির কথা বলি। পলিটিক্যাল পার্টিটা আমাদের তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস সম্পর্কে আমি বরাবর বলছি যে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং, আমি এখন এইগুলো হয়েছে বলে আমি বলছি না, আমি এটা 20 বছর ধরেই বলছি। বিজেপির সাথে একটা গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে, সেটা তো একটা প্রকাশ্য প্রথম দিকে আপনি জানেন, জুলুবাবু হলেন কৃষ্ণনগরের এমপি, এখানে হলেন আমাদের শিকদারবাবু, তপন শিকদার, দমদম। এটা কি করে হলো? এই পেনিট্রেশনটা কি করে হলো? তৃণমূলের সাথে সিটার অ্যাডজাস্টমেন্ট করেই এটা তাদের সম্ভব হয়েছিল। এই যে তারা ঢুকছে, উনি মন্ত্রী হলেন, তার আরও 6জন না 7জন মন্ত্রী হয়েছিল, সবই প্রতিমন্ত্রী। সব প্রতিমন্ত্রী দেওয়ার কারণ, মন্ত্রী হয়ে গেলে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবেন, পার্টিতে আবার কন্ট্রোলটা থাকবে কি থাকবে না, ফলে প্রতিমন্ত্রী করে রেখে দিলেন। আমরা একটা দল, যারা একটা ডেমোক্রেটিক কংগ্রেস থেকে বেরিয়ে গেছেন, তারা গিয়ে বিজেপির সাথে তারা এটাতে কি কিছু বোঝা যায় না? অটল বিহারী ভাই আসছেন, এসে তার কালীঘাটের বাড়িতে তার মাকে দেখতে যাচ্ছেন, এসব ঘটনা তো আমরা জানি। সন্দেহ উদ্রেক হয় কি না? হয়। তো তারপরে একটা দীর্ঘ প্রক্রিয়া। এই যে বিরোধীরা বলছেন যে অনেক ধরপাকড় হচ্ছে, ইডি, সিবিআই, কিন্তু কালীঘাটের দরজায় পৌঁছাচ্ছে না, এসব নিয়ে যে কথাগুলো হয়, এগুলো রাজনৈতিক বিরোধীরা বলেন, তার মধ্যে সবটা সত্যতা থাকে না। মানুষকে নানান রকম বোঝানোর একটা ব্যাপার থাকে, ভুল বোঝানোর ব্যাপার থাকে। আমি সেগুলো ওটাতে আমি অত গুরুত্ব দিচ্ছি না। কিন্তু এটা তো ঘটনা, বিশেষ করে কেজরির ব্যাপারটা হওয়ার পরে তো অনেকখানি পরিষ্কার যে এতটার পরে এই জায়গায় কিন্তু হাত লাগানো হলো না। আর হলো না, তারপরেই কতগুলো ঘটনা দেখুন। ঘটনাগুলো একটু বলি। সেটা হচ্ছে যে এই বনগা কেন্দ্রে শান্তনু ঠাকুর বিজেপির ক্যান্ডিডেট, মন্ত্রী, বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে বিশ্বজিৎ দাস। কে বিশ্বজিৎ দাস? খাতাপত্রে হয়তো এখনও বিজেপির এমএলএ, খাতাপত্রে এখনও বিজেপির এমএলএ। ওই যেমনটা হয়েছে অর্জুন সিংয়ের ক্ষেত্রে, ঠিক তার উল্টোটা এখানে। তিনি বাগদা থেকে জিতলেন বিজেপির টিকিটে। এবারে ঠিক আছে, তাকে দলে নিয়েছে, সে পর্যন্ত ঠিক আছে, কিন্তু লোকসভার টিকিটটা দিয়ে দেওয়া হলো তাকে। আপনি যান, আমি সাংবাদিকদেরও বলছি, আপনাকেও বলছি, আপনি ঘুরে আসুন। বনগাঁ শহরটাই বেশি ভেতরে যেতে গেলে কষ্ট হবে। বনগাঁ শহরে গিয়ে দোকান টোকানগুলোতে জিজ্ঞেস করুন, একটি লোক তাকে পছন্দ করে না। আর পারতপক্ষে আমার সাথে এমনি জাস্ট কোনো অনুষ্ঠানে 1-2 বার বোধহয় দেখা হয়েছে, আমি ওরকম তার সম্পর্কে জানি না। আমি এর মধ্যে 2-3 দিন 4 দিন ওই কোথাও গেছি, বনগাঁর উপর দিয়ে আসছি, চায়ের দোকানে 10-20 জন পরিচিত লোকজন টেলিফোন করেছি, বলছে আমরা ওখানে 15-20 জন আছি, আসুন একটু বসি। একটা ইয়েতে বসেছিলাম, সেখানে একটু শিক্ষিত লোকজন বসেন, অধ্যাপক, তারা একটা ওই 8টা সাড়ে 8টা থেকে বসেন, 1 ঘন্টা একটা জায়গায় বসে তারা প্রতিদিন একটা আড্ডা দেন। সেখানে আমাকে একদিন ডেকেছিলেন, ওর মধ্যে একজন পরিচয় ছিল, 1-2 জন তারা বলেছিলেন এই নাগরিকত্বের ব্যাপারটা নিয়ে। গেছিলাম, সেখানে কথায় কথায় এইগুলো উঠলো, কেউ পছন্দ করে না। এবং একটা এমপি হওয়ার যোগ্য লোকও তিনি নন, তার এডুকেশান ইত্যাদি ইত্যাদি সব মিলিয়ে আমি বলছি। এরকম আমি শুনেছি, আমি অতটা ডিটেলস বলতে পারবো না, শুনেছি একটা স্কুলে তিনি নন টিচিং স্টাফের চাকরি করতেন,
ওই দপ্তরি এরকম। ফলে এমএলএ পর্যন্ত ঠিক আছে, কারণ এখন তো এমএলএদের কাজ প্র্যাকটিক্যালি ওই লোকের বাড়ির স্বামী স্ত্রী ঝগড়া মেটানো ছাড়া তো এমএলএদের কোনো কাজ নেই। বিধানসভাটা ওখানে আছে, ও তো মানুষ ভুলে গেছে ওখানে কি হয় ওসব মানুষ এখন ভুলে গেছে। হ্যাঁ, তো সে ঠিক আছে, এমএলএ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এমপি কেন? আসলে এই যে পার্টি যখন অন্য পার্টিকে সহযোগিতা করে তখন তো ভোটারদের বলে দেওয়া যায় না যে তুমি আমার ভোটার, আমার সাপোর্টার, তুমি ওই দলকে ভোট দাও। এইভাবেই করে, এটা দুর্বল প্রার্থী দিলাম, ওই প্রার্থীকে টাকা পয়সা একটু কম দিলাম যাতে প্রচারটা ঠিকমতো না হয়, বা বড় বড় নেতারা অতটা গুরুত্ব দিয়ে প্রচারে সেখানে গেলেন না, এই সবভাবেই বিরোধী দলকে লিফট দেওয়া হয়। তো এটা দেখুন, এটাতে কি বোঝা যায়? এটা যে একটা আন্ডারস্ট্যান্ডিং বিজেপির সাথে হয়েছে, এটা কিন্তু দেখলে খানিকটা অনুমান করা যায়। এইটা কেউ তার প্রমাণ দিয়ে বলা দেওয়া যায় না, অনুমান করা যায়। আমার মনে হচ্ছে, আমি বলছি, আপনারাও আপনাদের বুদ্ধি বিচার মতো ভাববেন বিষয়টা। এই বনগাঁর মধ্যে আরেকজন হচ্ছেন স্বপন মজুমদার, ব্যবসায়ী লোক, মানে লোকসভাতে যাওয়ার মতো ইয়ে না। আপনারা জানেন, কালকেও দেখলাম টিভিতে আলোচনা হচ্ছে, হিরোইন পাচার নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। অভিযোগ হওয়া মানে তিনি দোষী, আমি সে কথা বলছি না, ওটা তো আইনের কথা। দোষী হলেই তিনি মানে অভিযোগ হলেই তিনি দোষী নন, আইনে তাই বলছে। ফলে আইনের কথাই আমাদেরও বলতে হবে। কিন্তু এই অভিযোগ তার বিরুদ্ধে কোর্ট পর্যন্ত গেছে, তার বাকিটা এইবার সাধারণ মানুষ বুঝবেন, বাকিটা সাধারণ মানুষকে বুঝে নিতে হবে। আমাদের দেশে খুন খারাপি হয়, বেনিফিট অফ ডাউট, সন্দেহের যে সুযোগ সেটা তো পায় অভিযুক্ত। সন্দেহাতীতভাবে প্রমাণ না হলে সাজা হয় না। কিন্তু মানুষ তো অনেক কিছুই বোঝেন, জানেন, এক্ষেত্রেও আপনাকে বুঝতে হবে। তাকে বারাসাতে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন, তাও তিনি শিডিউল কাস্ট মানুষ। বারাসাতটা একটু ভদ্রলোকদের ব্যাপারগুলো আছে, তারা বিজেপির ওই সব লোকজন কিন্তু ওই শিডিউল কাস্টটাকে ভোট দেবে না। মানে আমি এই কথাটা বলছি, কেউ বলতে পারেন এভাবে আপনার বলা ঠিক না, বলা ঠিক নয়, আমি মানছি এটা বলা ঠিক নয়। কিন্তু আমি আপনাকে সমাজের যে চরিত্র এখন অবধি বহমান, এটা তো যায়নি এখনও, কমেছে হয়তো একটু, ইন্টেন্সিটি একটু হয়তো কমেছে, কিন্তু আছে। তো এটাতেও কিছু ভোট কমবে, আমি সবার কথা বলছি না, কিছু ভোট এই কারণেও স্বপন মজুমদারের বাক্সে যাবে না। অ্যাডভান্টেজ কাকলি ঘোষ দস্তিদার ওখানে দিয়েছেন। আমাদের অসীম সরকার মানে মোটামুটি নিজেকে একটা ভাড় প্রমাণ করেছেন। ভাড়, ওই যে সেই গোপাল ভাড়ের কথা বলছি, তো ভাড় প্রমাণ করেছেন, তো তাকেও দিয়েছেন। উনি আমাকে 2-3 দিন 4 দিন আগে টেলিফোন করে, দিনে 2বার টেলিফোন করেছিলেন, আমি একটা ভিডিওয়ে বলেছি। তো তার মধ্যে এই কথাটা বলেছিলেন যে দাদা, লোকসভাতেও টিকিটটা পেয়ে যেতে পারি। আমি কালকে নাম দেখে আমি মানে কথাটা আবার মনে পড়লো, উনি বলেছিলেন, তো হয়েও গেল। তো জানি না ওখানে কী ইকুয়েশন আছে, এটা কাছাকাছি বলে আমরা জানি। তবে প্রার্থী তো দুর্বল, কোনো সন্দেহ নেই, টাকা পয়সাও তেমন কিছু নেই তার। অবশ্য টাকার ব্যাপারটা বিজেপির ক্ষেত্রে কোনো ফ্যাক্টর না, পার্টির যত বন্ড সবই তো বিজেপির। বন্ড বিজেপি পেয়েছে, সেকেন্ড পেয়েছে, তৃণমূল কি করে হয়? কংগ্রেসের থেকে বেশি কি করে হয়? না হওয়ার কি আছে? মোদি সাহেব বলে দিয়েছেন যে দিদিকে কিছু, দুটো কোম্পানিকে বলে দিয়েছে দিদিকে কিছু কিন্তু দিও, তুমি যদি না দাও, ও ঠিকমতো লড়তে না পারলে এর মধ্যে আস্তে আস্তে আবার সিপিএম কংগ্রেস যদি মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে মুশকিল। আর আপনি দেখেছেন কিভাবে দল ভেঙে নিয়ে
এখনও কোনো কোনো জায়গায় তৃণমূল মানে সিপিএমের ক্যাডাররা বাড়ি ফিরতে পারেনি, মানে বদল চাই, বদলানো হয় এসব বলেছেন বটে, কিন্তু আমরা তো জানি। ফলে তাদের শেষ করার জন্য কী ব্যবস্থা, আসলে এটা বিজেপির পথটাকে পরিষ্কার করে দেওয়া। রাজনীতি যারা বোঝেন, রাজনৈতিক ব্যাখ্যা বিস্তার যারা করেন, চিন্তা করেন, তারা এটা বোঝেন। তো এগুলো হয়েছে, ওইটা যেমন হয়েছে, সেই সাথে এদের এরকম ক্যান্ডিডেট করলেন। এই ক্যান্ডিডেট করার সাথে আরও একটা যোগসূত্র আছে, সেটা হচ্ছে এই কেন্দ্রে, বনগাঁ লোকসভা কেন্দ্রে এরা সব শান্তনুর বিরোধী। আপনি জানেন 4-5 হাজার লোকের একটা মিছিল করেছিল, ওই 4-5 জন এমএলএ, মানে এই 7টা এমএলএ 4-5 জন মিলে করেছিল শান্তনুর বিরুদ্ধে, বস্তুত পক্ষে প্রকৃতপক্ষে শান্তনুর বিরুদ্ধে। এখন এটা হতে পারে যে এদের দুজন এমএলএকে যারা বিক্ষুব্ধ বলতে শান্তনু বিরোধী, শান্তনুর জয়লাভটাকে মসৃণ করবার জন্য এক ঢিলে দু পাখি মারা, তাদের একজনকে পূর্ব বর্ধমানে ব্যস্ত করে দিল, একজনকে বারাসাতে ব্যস্ত করে দিল, আর তারা অন্তত কলকাঠি নাড়তে পারবে না শান্তনুর বিরুদ্ধে, এক। আর দুই হচ্ছে ওখানে দুর্বল প্রার্থী দিয়ে কাকলি ঘোষ দস্তিদার বা ওখানে তৃণমূলের যে ক্যান্ডিডেট তাকে একটু সহযোগিতা করে দেওয়া। ফলে এসব হচ্ছে বিজেপিকে, তার সাথে অ্যাডজাস্টমেন্ট, আমি তার কিছু প্রমাণ বলে ভাবা যায়, কিছু যুক্তি আমরা এইভাবে খুঁজে পাই। কেজরিওয়াল বা কিরণ বেদি এরা কিন্তু আসলে তো আরএসএসের লোক। আমি 92 সাল থেকে বলছি, তখন তো উনি রাজনৈতিক আপটাপ খোলেননি। কারণ 92-93 সালে ওই যে জুতো পালিশ করা যে মণ্ডল কমিশন রিপোর্ট বেরোলে, বিশ্বনাথ প্রতাপ সিংয়ের সময়ে যে জুতো পালিশ করা দেশ জুড়ে যে অভিযানটা হয়েছিল, এইটা কিন্তু মূল নেতাদের মধ্যে দুজন ছিলেন, একজন কিরণ বেদি, যিনি পরে তো সরাসরি বিজেপিতে গেলেন এবং বোধহয় রাজ্যপালটাল হয়েছিলেন, আর উনি তো একটা পার্টি খুললেন। আসলে শিলা দীক্ষিতের বিরুদ্ধে ওখানে কিছুই করতে পারছিলেন না কংগ্রেসের বিরুদ্ধে দিল্লিটাতে, সেইটা ওকে দিয়ে এইভাবে শুরু হলো, উনি সাকসেস হয়ে গেলেন। এখন বলতে পারেন অ্যারেস্ট হলো কেন? দেখুন, আপনারা ভিন্দ্রানওয়ালের নামটা বোধহয় ভুলে যাননি। আমাদের রাজনৈতিক মহলে এইটাই প্রচার আছে যে তাকে সৃষ্টি ইন্দিরা গান্ধী করেছিলেন, কিন্তু এই যে তৈরি করা হয়, এই তৈরি করে এই সবসময়ে সেই কন্ট্রোলে আর থাকে না। এর মধ্যে অনেকের উচ্চাকাঙ্ক্ষা বেড়ে যায়, আস্তে আস্তে কবজির বাইরে যাওয়ার চেষ্টা করে, আর এই কবজির বাইরে যাওয়ার চেষ্টা যখন হয়, তখন এই যা হয় সেটা কেজরিওয়ালের ক্ষেত্রে হয়েছে। কিন্তু কথা হলো, এটাকে ঠিক হয়েছে? হতে পারে কেজরিওয়ালকে তারা সৃষ্টি করেছে, বা মমতাকে তারা ঠিক সৃষ্টি করেছে, বা এরকম যদি হয়, কিন্তু কথা হলো সব কিছুর একটা সংসদীয় রাজনীতিতে কিছু পদ্ধতি আছে, কিছু পথ আছে। ইলেকশন ডিক্লিয়ার হয়ে যাওয়ার পরে তাকে অ্যারেস্ট করছেন, এগুলো ঠিক নয়। এবং এইগুলো করছেন কেন? এগুলো করছেন, এইটা আমার কাছে কিন্তু মনে হচ্ছে একটা বিজেপির দুর্বলতা হিসেবে আমার মনে হচ্ছে। অত কনফিডেন্স নেই যে এবারে 400 পার করবে। আমার মনে হচ্ছে অর্ধেকটা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে, মানে সরকার গঠনের মতো অবস্থায় যাওয়ার ক্ষেত্রে বিজেপি কনফিডেন্স পাচ্ছে না বলেই সে এইগুলো করছে। এই যে কংগ্রেসের যে তহবিল সবকটা অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, এটা কি করে হতে পারে? আমি দেখছিলাম একটা প্রেস কনফারেন্স দেখছিলাম কংগ্রেস প্রেস কনফারেন্সে যেটা ফিগারগুলো বলছেন যে ওদের 7 বছর আগে যে ইনকাম ট্যাক্স জমা দিয়েছে তার মধ্যে বলছে 14 লাখ টাকা
ইনকাম ট্যাক্স কম দিয়েছে, 14 লাখ টাকা বকেয়া আছে। তো ওরা বই বের করেই বলছে, আমি জানি না আইনটা, ওরা বই বের করে কনফারেন্সে দিল্লিতে বলছেন, যেখানে সোনিয়া গান্ধী ছিলেন, রাহুল গান্ধী ছিলেন, মল্লিকার্জুন খাড়গে সাহেব ছিলেন, এরা সব ছিলেন, ওদের ট্রেজারার ছিলেন, মাকেন বোধহয়, বলছেন যে ম্যাক্সিমাম ফাইন হতে পারে 10,000 টাকা। ওই যে তার কিছু ডিউ পড়ে আছে বলে সেখানে ফাইন করেছে, ডিউ রয়েছে 14 লাখ টাকা, 14 লাখ টাকা বকেয়া ইনকাম ট্যাক্স দিতে, ফাইন করেছে 200 কোটি টাকা, 200 কোটি টাকা ফাইন করেছে। এটা কি হচ্ছে? এটা আমি নিশ্চিত যে কোর্টে যাবে, কংগ্রেস এটা ফেরত পাবে। কিন্তু এই যে 1 মাস 1.5 মাস ইলেকশনের মুখে তাদের টাকাটা আটকে গেল, তারা মুভ করতে পারছে না, কাজ করতে পারছে না, এই ক্ষতিটা এইটা করার জন্যই তারা করেছে। এটা কি কোনো একটা পলিটিক্যাল পার্টি 400 পার করার মতো কনফিডেন্স থাকলে এগুলো করে না। ফলে বিজেপি আজকে ক্ষমতায় গেছে এবং টিকে আছে, এরকম নানান রকমের পারমুটেশন কম্বিনেশন করে, যেগুলোর অধিকাংশ হলো অনৈতিক। পারমুটেশন কম্বিনেশন করবে, রাজনীতিতে এগুলো আছে, কিন্তু অধিকাংশটাই হচ্ছে অনৈতিকভাবে। যে জয়েন করছে ওখানে, তার বিরুদ্ধে অনেক বড় বড় দুর্নীতির অভিযোগ। সে ওই যে অজিত পাওয়ার যদি বলেন, শরদ পাওয়ারের ভাইপো, বা আমাদের এখানে শুভেন্দুবাবুর বিরুদ্ধেও সেই একই কথা ওঠে, তার বিরুদ্ধে অভিযোগ আছে। তো এই যে সব বিষয়গুলো, তারা যে উজ্জ্বল ভাবমূর্তির কথা বলেন, এই যে চলে গেলেন অর্জুন সিং, টিকিট দিয়ে দিলেন, ফলে ওই সব কিছু নেই, কোনো নীতি নৈতিকতার প্রশ্ন নেই, একেবারে অনৈতিকভাবে তারা যা করছে তাতে মনে হচ্ছে যে তাদের অবস্থা এই নির্বাচনেও খুব ভালো এরকম নয়। ফলে আমি এই যে তাদের রাজনৈতিক উত্থান এবং সেই উত্থানের যে কিভাবে তারা এই কাশিরামজি, এই কেজরিওয়াল, এই মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ব্যবহার করছেন, অনেকটা গিভ অ্যান্ড টেক, এই সব বিষয়গুলো একটু বোঝা দরকার। যারা একটু স্বচ্ছ রাজনীতির কথা ভাবতে চান, ভবিষ্যৎটা ভাবতে গেলে এই সব বিষয়গুলো একটু মাথায় থাকলে পরে ভাবনা চিন্তাটা পরিষ্কার হয়। আমি এই কারণে আজকে এই কথাগুলো বললাম। আজকের আমাদের যে নাগরিকত্বের প্রবলেম, সমস্যা, এই সমস্যার জন্য কিন্তু এইভাবে যদি আমি ব্যাখ্যা করি, তাহলে এই দলগুলোকেও মাপ করা যায় না, এই দলগুলোরও একটা ভূমিকা থেকে যায়। এরাই কিন্তু লিফট দিয়েছে এই বিজেপিকে, যেখান থেকে আজকে উদ্বাস্তুদের এই দুর্বিষহ অবস্থা। ফলে অন্যরা না ভাবুন, অন্তত উদ্বাস্তু মানুষেরা এই বিষয়গুলো ভাবুন। আমার উদ্বাস্তুদের বিষয়টা বোঝানোর জন্যে, বলার জন্যে, ভাবার জন্যে এই কথাগুলো বলা। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।